নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ খবর। শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভেলাই গ্রামে আধুনিক শিল্প গড়ে তুলে উত্তরের অন্নদাতা হিসেবে নজির গড়লেন কালিয়াগঞ্জের বিশিষ্ট শিল্পপতি স্বপন সরকার। আজ তিনি কালিয়াগঞ্জের প্রত্যন্ত একটি গ্রাম ভেলাইয়ে 25 বিঘে জমির ওপর গড়ে তুললেন আধুনিক মানের একটি পোল্ট্রি ফার্ম, যা এত অঞ্চলে শুধু নয়, সমগ্র উত্তরবঙ্গের মধ্যে শিল্পক্ষেত্রে এক নতুন যুগান্তকারী সৃষ্টি হলো। আজ সেই আধুনিক মানের শিখা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড নামে পোল্ট্রি ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করেছিল চাঁদের হাট। মোমবাতি জ্বালিয়ে এবং রিমোটের মাধ্যমে এই পোল্ট্রি ফার্মের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, করণদিঘির বিধায়ক গৌতম পাল, কুসুমন্ডির বিধায়ক রেখা রায়, ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইলাল আগরওয়াল, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বরচন্দ্র রাজক, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কমেন্টার অসীম কুমার ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা 1992 সালের 1 এপ্রিল জেলা হিসেবে মর্যাদা পাওয়ার পর দেখতে দেখতে জেলার বয়স 30 বছর পেরিয়ে গেছে। কিন্তু এই 30 বছরে জেলায় তেমন কোনো শিল্প কারখানা গড়ে না ওঠার ফলে জেলার প্রত্যন্ত এলাকার বহু মানুষকে কাজের জন্য ছুটতে হয় ভিন রাজ্যে। এবার সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে কালিয়াগঞ্জ তথা জেলার বিশিষ্ট উদ্যোগপতি স্বপন সরকার সরকারি সহযোগিতায় গড়ে তুললেন আধুনিক মানের একটি পোল্ট্রি ফার্ম, যেখানে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ করে ডিম উৎপাদন হবে বলে উদ্যোগপতি স্বপন সরকার জানান। তিনি এক সাক্ষাৎকারে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন এই রাজ্যের ডিমের চাহিদা প্রচুর রয়েছে, বাইরের রাজ্য থেকে ডিম এনে এখানে ডিমের ঘাটতি মেটাতে হচ্ছে। এবার সেই মুখ্যমন্ত্রীর কথায় সাড়া দিয়ে এবার 25 বিঘে জমির ওপর আধুনিক মানের শিখা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড নামে পোল্ট্রি ফার্ম গড়ে তুললেন শ্রী সরকার। আরও বলেন, এই পোল্ট্রি ফার্মে প্রতিদিন 1.5 লক্ষ করে ডিম উৎপাদন হবে, যা জেলা ছাড়িয়ে ভিন জেলাতেও পাড়ি দেবে। তার আশা, এই শিল্প কারখানার মধ্য দিয়ে বহু বেকার ছেলে মেয়েদের একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি এলাকার এই শিল্পকে কেন্দ্র করে গ্রামীণ এই এলাকার ও উন্নতি ঘটবে। তিনি বলেন যে পোল্ট্রি ফার্মটি করা হয়েছে, সেখানে আজ থেকেই মুরগির বাচ্চাদের খাইয়ে দাইয়ে বড় করার পর 4 মাস পর থেকে সেই মুরগি থেকে ডিম উৎপাদন শুরু হবে। তিনি বলেন, এই আধুনিক মানের পোল্ট্রি ফার্ম কি তৈরি করতে প্রায় 20 কোটি টাকার মতন খরচ হচ্ছে। শ্রী সরকার আরও বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সহযোগিতায় এই ধরনের পোল্ট্রি ফার্ম তিনি করতে পেরেছেন। এই কারখানায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 200 জন মানুষের কর্মসংস্থান হবে বলে জানান স্বপন বাবু। উল্লেখ্য, ইতিমধ্যে উদ্যোগপতি স্বপন সরকার পূর্বে ইটভাটা এবং প্লাইউড কারখানা করে বহু মানুষের কর্মসংস্থানের পথ তিনি খুলে দিয়েছেন। তেমনি আজ তার পালক্ষ্যে এই নতুন আধুনিক শিল্প যুক্ত হওয়ায় বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম অন্নদাতা হিসেবে যে তিনি প্রমাণ করতে পারলেন, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এদিন এই নতুন আধুনিক পোল্ট্রি ফার্মের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সবাই বিশিষ্ট শিল্পপতি স্বপন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। প্রায় 2 কোটি ডিম প্রতিদিন শর্টেজ, যেটা অন্য রাজ্য থেকে আনতে হয়। যদিও সংখ্যাটা ভুলও হতে পারে, কিন্তু শর্টেজ একটা আছে পশ্চিমবাংলায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলে, আমার এই শোনার পরে আমার কিছুটা ইচ্ছা প্রকাশ হয় যে আমি তো কাঠের ব্যবসা করলাম, এতদিন করে যাচ্ছি, অন্য কোনো ট্রেডে আসা যায় কিনা। তখন এই ডিমের জানি না এর ফিউচার কি আছে, নতুন একটা কাজ, আপনাদের আশীর্বাদ আমি চাই। एमएसएमई सेक्टर উপরে গভর্নমেন্টের বিশেষ को থাকবে। ওই ক্রমে আজকে উত্তর দিনাজপুর জেলার নতুন এক জেলাতে যেখানে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা একটু পিছনেই আছি, ওখানে কত বড় ইউনিট আজকে উদ্বোধন হচ্ছে, এটা সত্যি আমাদের পুরো জেলার জন্য গর্বের ব্যাপার। और थैंक्स टू मतलब साइड किसी का प्रोफेशनलिटी যারা ব্যাপার আছে ওদের এটা তো ইনিশিয়েটিভ নিয়েছে। শঙ্কর বাবু জি ভাবে পুরো আগে বলছিলেন চেম্বার অফ কমার্স থেকে
ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যাই যত রকম পারমিশন या গভর্নমেন্টের যা কিছু ইস্যু থাকে ওদেরকে সর্ট আউট করার জন্য আপনারা সবই জানেন আমাদের জিএমডিএস সাহেব আছেন এখানে ওনার অফিসে সিঙ্গেল উইন্ডো সিস্টেম ওপেন করা হয়েছে যে কোনো পারমিশন হোক না কেন উইদিন এক সার্টেন টাইম লিমিটের মধ্যে আপনারা পেয়ে যান যখন আমরা নিশ্চয়ই এটা জানেন হয়তো আপনাকে আগে বলেছি তো বলবে কি কত সাহায্য গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি जिसके জন্য কেন কি গভর্নমেন্ট এটা প্রায়োরিটি আছে যত ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি আমাদের জেলাতে আমাদের স্টেটে হবে डेफिनेटली অনেক লোক রোজগার পাবে আর আমাদের যে ডিপেন্ডেবিলিটি जो আছে जो একটু আগে আমি কি স্পিকাররা বলেছে এই আমাদেরকে বাইরে থেকে আনতে হবে আন্ধ্র থেকে সাউথ ইন্ডিয়া থেকে আনতে হবে তো একটু আগে যখন অনারেবল সিএম একটা রিভিউ মিটিং করছিল সেটা তো বলেছেন ম্যাডামকে আমাদেরকে ডিপ এখন আমরা আনবো যিনি আমাদের এআরডি সেক্রেটারি আছে ওনাকে নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে নিজেকে আত্মনির্ভর হতে হবে ওই কারণে শিক্ষা ইন্ডাস্ট্রি ডেফিনেটলি ভালো রোল প্লে করবে এর মধ্যে কোনো ডাউট নেই দাদা স্বপনদা যে প্রয়াস নিয়েছে শিখা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আজ থেকে পথ চলা শুরু এই মহান উদ্যোগ নেবার জন্য প্রথমেই শ্রদ্ধেয় দাদাকে ধন্যবাদ জানাবো এইরকম প্রয়াস কালিয়াগঞ্জ বিধানসভা জুড়ে যদি করে এবং এলাকার উন্নয়ন ঘটবে মানব ঘটবে এই নিবেদন রাখবো। আমাদের এই প্রত্যন্ত গ্রামে হলে আমরা কত উপকৃত হব এটাই আমাদের কাছে আশা আমাদের কাছে চাওয়া এবং পাওনা আরও ইন্ডাস্ট্রি হোক যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদেরকে আমাদের উৎসাহিত করা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইন্ডাস্ট্রি যারা করতে চান তাদেরকে যেভাবে উৎসাহিত করছেন আমাদের এই কালিয়াগঞ্জের ভেলাইয়ের মতো জায়গায় আমরা ভাবতেও পারি না যে একটা এত বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এখানে তৈরি হচ্ছে যেখান থেকে আমরা হয়তো আমাদের জেলা শুধু নয় সারা উত্তরবঙ্গে আমরা হয়তো ডিম সাপ্লাই পেয়ে যাব অনেক সময় ডিমের ক্রাইসিস হয় সেটা আমরা নিশ্চয়ই পেয়ে যাব এইরকম আরও অন্যান্য স্বপনদার মতো আরও যারা ব্যবসায়ীরা আছেন যারা এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বাররা এসছেন তাদের কাছে অনুরোধ যে আমাদের পিছিয়ে পড়া এই জেলা উত্তর দিনাজপুর এখন অনেকটা এগিয়ে গেলেও আরও আমাদের এগোতে হবে আরও অনেক অনেক ইন্ডাস্ট্রি অনেক অনেক ফ্যাক্টরি এখানে বাড়াতে হবে বেকার সমস্যা সমাধান থেকে শুরু করে যাতে আরও উৎপাদন বাড়লে আমাদের যে আমরা স্বাবলম্বী হবো আমাদের জেলা এটা আমরা আশা রাখছি জানাই যে আমাদের জেলায় যে সমস্ত শিল্পপতিরা রয়েছেন তারা এরকম শিল্প গঠন করার ক্ষেত্রে তারা এগিয়ে আসুক আমাদের জেলা আরো এগিয়ে যাক অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে শিল্প গড়ে তোলার উদ্যোগ সেটাকে সার্থক হবে স্বপনদা যেটা বললেন যে এখানে 100 লোকের কাজের ব্যবস্থা আছে আপনারা মনে করবেন না ওই 100 লোকেরই কাজের ব্যবস্থা আছে 100 জনের সাথে আরো কিন্তু 10 যোগ করে দেন 1000 লোক দেখবেন এখানে উপকৃত হবে আপনারা সবাই সহযোগিতা করবেন স্বপনদাকে এরকম ইন্ডাস্ট্রি করাতে আর এইখানটা যখনই একটা ইন্ডাস্ট্রি হবে দেখবেন অনেক রকম ব্যবসা দোকান পাট গড়ে উঠবে আর সবার সহযোগিতা কামনা করে আমি এটা চলতে থাকুক বিতর্ক কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যাব আপনারা শুনলেন আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় বললেন আমাদের ডিমের ক্রাইসিস আছে এই ক্রাইসিসকে মেটাবে কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন শিল্প তৈরি হোক বেকারত্ব খুঁজে যাক আমাদের উত্তরবঙ্গ উন্নয়নের জায়গায় পৌঁছে যাক এই জায়গাতে আমাদের লড়াই করবার জন্য বিশিষ্ট শিল্পপতি স্বপন সরকার যে আজকে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি আজকে তার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তার শুভ সূচনাও ইতিমধ্যে হয়ে গেছে স্বাগত জানাই শিখা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের এই উদ্যোগকে মঞ্চে উপস্থিত আছেন এই উদ্যোগ আপনারা পরবর্তী বক্তাদের কাছে শুনেছেন আমি শুধু একটা কথাই বলতে চাই এই উদ্যোগ যেমন আমাদের ডিমের চাহিদা রাজ্যের মেটাবে তৎসহ অনেক বেকার সমস্যার সমাধানও কিন্তু এর পক্ষ থেকে এই ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে সম্ভব হবে
আমি এখানে এই কালিয়াগঞ্জের একজন নাগরিক হিসাবে শুধু বলতে চাই যে কালিয়াগঞ্জের এই প্রত্যন্ত গ্রামে আরো অনেক জায়গা আছে যেখানে বেকার যুবকরা ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে তোলার উদ্যোগ নিতে চায়, তাদের যেন যথাযথ সহযোগিতা করা হয়। এবং সর্বপ্রথমে আমি ডিএম সাহেবকে অনুরোধ করব, প্রত্যন্ত এই গ্রাম্য এলাকার রাস্তাটি অত্যন্ত চলার পক্ষে উপযোগী নয়, ডিএম সাহেব জানেন, এবং চেষ্টা ডিএম সাহেব অত্যন্ত করে তুলেছেন। এবং এই রাস্তার যদি উন্নয়ন ঘটে থাকে আমার মনে হয় এই প্রত্যন্ত এলাকায় আরো বেশ কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আমি সর্বশেষে এই শিক্ষা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের শুভ কামনা করে এবং মঞ্চে সবাইকে অনেক অনেক অভিনন্দন। স্বপন সরকার মহাশয় এই শিক্ষা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের কর্ণধার, ওনাকে অভিনন্দন জানানোর আগে ওনার গুরুদেবকে আমি সাসপেন্ড ধন্যবাদ জানাচ্ছি যে উনি স্বপনবাবুকে আশীর্বাদ করেছেন বলে আজকে স্বপনবাবু এই জায়গায় আছেন। কিছুদিন আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, গোটা রাজ্য নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিএম সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আমিও ঘটনাচক্রে ওখানে ছিলাম। সেখানে অনেক বড় বড় শিল্পপতি, গোয়েঙ্কা, গোর্ডেজ, গৌতম আদানি, অনেক বড় বড় শিল্পপতিরা ছিলেন। সেখানে সবাই এক বাক্যে স্বীকার করেছে যে পশ্চিম বাংলায় শিল্প স্থাপন করার উপযুক্ত জায়গা গোটা দেশের মধ্যে পশ্চিম বাংলাটাই হলো শিল্প বসানোর উপযুক্ত জায়গা, এটা সবাই স্বীকার করেছে। আমাদের মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে বলেছেন যে পশ্চিম বাংলায় একটা কর্মদিবসও নষ্ট হয়নি। এই 2011-তে ক্ষমতায় আসার পরে একটা ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে যদি একটা কর্মদিবস যদি নষ্ট হয়, অনেক টাকা কিন্তু ক্ষতি হয়ে যায় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন না। একটা কর্মদিবস নষ্ট না হওয়া, তার আগের ইতিহাস আপনারা সবাই জানেন। একসময় কিন্তু পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিতে অনেক এগিয়ে ছিল, কিন্তু ওই হরতাল করা, কথা করে হরতাল করে, কিন্তু ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। হরতাল করেছেন কিন্তু শ্রমিকের জন্য, কিন্তু তাতে যদি ইনস্টিটিউশনটাই না বাঁচে, যদি প্রতিষ্ঠানটাই না বাঁচে, তাহলে হরতালটা করে লাভটা কি? আজকে এখানে একটা হচ্ছে 1.5 লক্ষ প্রতিদিন ঋণ তৈরি হবে, খুব গর্বের ব্যাপার। আমরা অন্য রাজ্য থেকে আমদানি করে দিই, আমদানি করলে খরচ আছে, টাকাটা আমাদের বাইরে চলে যায়। এখানে যখন প্রোডাকশনটা হচ্ছে 1.5 লক্ষ ডিম, তো এই এলাকায় শুধু খালি কর্ম যারা কাজ করবেন তাদেরই কর্মসংস্থান শুধু হবে না। দেখবেন মানি বিগেটস মানি একটা কথা আছে, টাকা দিয়ে টাকা আসে। একটা ফ্যাক্টরি এখানে হয়েছে, আরো ফ্যাক্টরি হবে, আরো ইন্ডাস্ট্রি হবে। যখন দেখবে স্বপনবাবু খুব শান্তিপূর্ণভাবে ভালো ব্যবসা করছেন, ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, তখন আরেকজন ইন্ডাস্ট্রিস্ট এখানে আসবে। আমাদের জেলা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি মাকাই বা মেজ উৎপন্ন করে। সেই মাকাইয়ের উপরে বিভিন্ন রকম প্রোডাকশনের উদ্দেশ্যে সেই মেজের উপরে ফ্যাক্টরি হতে পারে, সেটা বিভিন্ন রকম প্রক্রিয়া চলছে, কিন্তু আমরা বাস্তবায়িত রূপ দিতে পারিনি। দ্বিতীয় আরেকটা, সেটা আমাদের সুযোগ করে দিয়েছে গত মিটিংয়ে চিফ মিনিস্টার মহাশয়, যে আমাদের এই স্পিনিং মিলটাকে টেক্সটাইল পার্ক ঘোষণা করেছে। টেক্সটাইল পার্কটা যদি আমরা সাকসেসফুল করতে পারি, আমাদের জেলায় সবচেয়ে বেশি কর্মসংস্থান করে উঠবে। আমাদের জেলায় একটা জিনিস মাইনাস, শিল্পপতিরা নতুন কিছু করার ক্ষেত্রে ঝুঁকি নিতে সাহস পায় কম। এখন এক এক করে বিভিন্ন শিল্প ঝুঁকি নিয়ে এগিয়ে এসছে, প্রশাসন এবং সরকারের সহযোগিতা পাচ্ছে। আমরা আশা করব ঠিক এই জনপ্রতিনিধিদের সবার সহযোগিতা আগামী দিনে আরো শিল্প গড়ে উঠবে। আলাদা ফিডার ঢালাই করা যায় কিনা। এতদিন আমরা জানতাম যে ডিম ভিন্ন রাজ্য থেকে এইখানে সাপ্লাই হতো, তো আজকে কি আমরা এটা বলতে পারি যে কালিয়াগঞ্জ থেকে ডিম ভিন রাজ্যে মানে পাড়ি দিবে? এটা তো ভবিষ্যৎ কথা বলতে পারবে। ইনিশিয়ালি আমাদের প্রজেক্টে 1.5 লক্ষ ডিম প্রোডাকশন হবে পার ডে।
কিন্তু আমি যেটা জানি শুনেছি প্রতিদিন পশ্চিমবাংলায় 2 কোটি ডিমের শর্টেজ আছে। তা সেই 2 কোটি শর্টেজের জায়গায় 1.5 লক্ষ তো মিনিমাম। যদি ফিউচারে যদি আমার এই প্রজেক্ট আরও বড় হয়, ডিস্ট্রিক্টের অন্য প্রান্ত করতে পারি, এটা যদি বৃহৎ আকারে হতে পারে, তাহলে ধীরে ধীরে বাইরের স্টেট থেকে আসাটা কমে যেতে পারে, কিন্তু একবারেই আসবে না এটা এই মুহূর্তে বলা অসম্ভব। 2 কোটি ডিম পার ডে শর্টেজ কভারেজ করতে গেলে তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে অ্যাট এ টাইম 25 বিঘা জায়গা দরকার আমাদের। এই জায়গা সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি লাগবে, রাস্তা লাগবে, এই প্রত্যেকটা ম্যাচ করলে তবেই এই ইন্ডাস্ট্রিজটা করা সম্ভব। আমি 6 মাস ধরে জমি অনেক খুঁজেছি, তারপরে এই জমিটা ম্যাচ হয়েছে। টোটাল এই প্রজেক্ট করতে কত টাকা আপনার আনুমানিক ব্যয় হতে পারে? আমার রাফলি 20 কোটি টাকা লাগবে। আচ্ছা, আমাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া খুব হেল্প করছেন, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইন্টারেস্ট স্কিম আছে, তাতে 3% আমাকে লেস করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের কোন স্কিম? এই আপনার অ্যানিম্যালের উপরেই একটা, হ্যাঁ ওটা একটা অ্যানিম্যালেরই একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফার্ম আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে চিকিৎসাবাড়ি করা হয়েছিল। আচ্ছা, আমাকে স্টেট ব্যাংকের এমএসএমই ব্রাঞ্চ থেকে বলা হলো যে ইন্ডিয়ার মধ্যে স্টেট ব্যাংকে প্রথম পোলট্রি লেয়ার ফার্মের 3% ডিসকাউন্ট, ইন্টারেস্ট ডিসকাউন্ট এই শিকা প্রভিন্সে প্রাইভেট স্যাংশন পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আনুমানিক এখানে এই শিল্প যেটা আপনারা এখানে করলেন, সেখানে কত মানুষ কর্মসংস্থান হচ্ছে? প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি বলি আমি, ইনিশিয়ালি প্রত্যক্ষ 100 লোক লাগবে, পরোক্ষভাবে 200-এর উপর লোক এখানে কাজ পাবে। আচ্ছা, বিভিন্ন টাইপের এখানে কাজ আছে, ফিড মিল অ্যাটাচ আছে, এগুলো বিভিন্ন মিলে একটা কর্মসংস্থা ভালোই হবে। কারণ এই ব্যাপারটা আমার পুরোপুরি আইডিয়া নেই, জানা নেই। আমি বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, যা বুঝেছি তাতে এখানে স্কোপ আছে, শ্রমিকদের অনেক কাজ আছে, এবং আমার তো এই শিল্পটা একটা নতুনত্ব, হাই টেকনোলজির করেছি, আর এই মুহূর্তে যা মনে হচ্ছে যে লাগবে, শতাধিক করে লোক লাগবে। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আমাদের তরফ থেকে থাকছে স্বর্ণ অক্ষয় অফার।
শুধুমাত্র আপনাদের জন্যই। প্রতিটি কেনাকাটার সাথে থাকছে নিশ্চিত উপহার আর গিফট কুপন। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ, সবুজ, টগর। সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। স্ত্রীর মর্যাদা ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার অন্তর্গত কামারতোড়ের শান্তিমোড়ের এলাকায়। গৃহবধূর নাম মাশরুম খাতুন। অভিযোগ, কয়েক মাস আগে কামারতোড় গ্রামের বিবাহিত পুরুষ বাবলু শেখের সাথে ভালোবাসা করে গোপনে বিয়ে করে ওই গৃহবধূ। শুক্রবার মাশরুম খাতুন বাবলু শেখের বাড়িতে স্ত্রীর মর্যাদা চাইতে আসলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করে মাশরুম। পরে জানতে পারে বাবলু শেখ বিবাহিত, তার প্রথম স্ত্রী ও তৃতীয় সন্তানের বাবা তিনি। এর জন্য নবগৃহবধূ মাশরুম খাতুনকে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ বাবলু ও তার স্ত্রী এবং পরিবারের লোকজন। বাবলু শেখের অভিযোগ, ব্ল্যাকমেল করে স্ত্রীর মর্যাদা চাইছে মাশরুম খাতুন। তাকে কোনোভাবেই আমার পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে স্ত্রীর মর্যাদা দেওয়া হবে না। জমির রেকর্ড কেটে দেওয়ার হুমকি দিয়ে 3 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল করণদিঘি ব্লকের BLROর বিরুদ্ধে। রেকর্ডভুক্ত জমির মালিক ব্লক ভূমি আধিকারিক, রেভিনিউ অফিসার সহ 7 জনের বিরুদ্ধে উত্তর দিনাজপুর জেলা শাসক, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, ইসলামপুর মহকুমা শাসক, পাবলিক গ্রাভিয়েন্স ও অ্যাসিস্ট্যান্ট অফিসার সহ করণদিঘি ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করল দুয়ারিন গ্রামের প্রদীপ সাহা। তিনি জানান, ভূমি আধিকারিক ও রেভিনিউ অফিসারের মদতে শিব ঠাকুরের সেবায়িতের পক্ষ থেকে অনিল সিংহকে দিয়ে KB পর্যায়ের 6058/1073 সালের জমির উপরে একটা অভিযোগ দায়ের করায়। সেই অভিযোগের ভিত্তিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাদী ও বিবাদী উভয় পক্ষকে শুনানির জন্য হাজির হওয়ার নির্দেশ দেয়। লিখিতভাবে জবাব দেওয়া হয়। প্রদীপবাবু জানান, পরবর্তীকালে 22শে এপ্রিল 2022 BLRO পুনরায় জমি আইনের 57 ধারায় তদন্ত করার জন্য নোটিশ পাঠায়। এদিন ছিল পাঠ পর্যায়ের তদন্তের দিন। সারাদিন গড়িয়ে গেলেও BLRO তদন্তে না গিয়ে বিবাদী পক্ষকে অফিসে ডেকে পাঠায়। অপরদিকে শিব ঠাকুরের সেবায়িতের পক্ষে অনিল দাস জানান, আজকে ছিল শুনানির দিন। বিরোধী পক্ষ হাজির না হওয়ায় শুনানি স্থগিত রাখেন BLRO। BLRO কি চেয়েছে আপনাদের? BLRO আমাদের কাছে 3 লাখ, ও বলছে 3 লাখ টাকা আমাকে দাও, তাহলে তোমাদের নামে রেকর্ড থাকবে, না 3 লাখ টাকা দিলে তোমাদের নামে রেকর্ড থাকবে না। সেই অভিযোগে আপনারা কাকে কাকে লিখিত জমা করলেন? DM কে দিয়েছি, SDO কে দিয়েছি, BDO সাহেবকে দিয়েছি। এখনো কোনো খবর টবর ওনারা কি এখনো কিছু আমাদেরকে বলেনি এখনো। আপনার নাম? আমার নাম অরুণ কুমার স্যার। আপনার জমি, আপনার কয় শতক জমি আছে? হ্যাঁ, এখানে না 20 শতক আছে আমার নামে। আমাদের 9 অংশের মধ্যে আমাদের ফাটফাট হয়ে গেছে সবগুলো। দুয়ারিন তো নাকি? দুয়ারি। এইভাবে না আমরা BLRO-কে দিই। বলছি আপনার নাম? রতন স্যার। কোথায় বাড়ি? দুয়ারি। এখানেই? হ্যাঁ, এখানে। এই জমিটা কার? এই জমি যে পড়ে আছে কি সমস্যা হয়েছে আপনারা তো শুনতে পাচ্ছেন? সব কিছু ঠিকই আছে, জোরদারের নামেই জমি আছে, কিন্তু ব্যাপারটা 6 শতক যে ওই যে দিয়েছে মন্দিরের নামে, তো ওটা মন্দিরের নামেই থাকবে, কিন্তু ওই যে জোরদারের জমি জোরদারের তো হবেই। মাফিয়াগুলা কত রকম কি বলছে ওটা তো একটা আলাদা ব্যাপার, ওরা প্রমাণ দেখাবে তারপরে তো কিছু কাজ করবে। আচ্ছা, হ্যাঁ, জগদীশ স্যার প্রমাণ আছে তো। তার ওয়ারিশগুলো এই জমি, এই জমি মানে কত সাল থেকে আনুমানিক? মোটামুটি 40-45 বছর থেকে বেশি হবে, আমি তো এটাই কথা বলছি না। দুয়ারি নেই, এটা তো দুয়ারি নেই, ওনাদেরই জমি তো নাকি? ওনাদেরই জমি। ওয়ারিশগুলো কে কে? ওই তো থেকে আছে, প্রদীপ শাহ আছে, তারপরে অরুণ শাহ আছে, তারপরে বিনয় শাহ আছে, প্রমোদ শাহ, সুব্রত শাহ, রবীন্দ্রনাথ শাহ, মানে জগদীশ শাহর পুরো? হ্যাঁ, পুরো অংশ। কোথায় বাড়ি? আচ্ছা, এই জমি যে সমস্যা হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন, কার জমিটা? আমরা যতদূর যা বেঁচে আছি শুনেছি, বুঝপাবো হয়েছে জগদীশ স্যার নামে ছিল। আচ্ছা, এখানে মন্দির আছে, মন্দিরটা কয় শতক দিয়েছে? মন্দিরটা বলে 6 শতক দিয়েছে, আর বাকি সব জগদীশের নামে রেকর্ড আছে, সব আছে, কাগজপত্র ওকে আছে। আচ্ছা, কাগজপত্র ওরা সবাই হবে, শিব ঠাকুরের হবে।
আজকে কি ছিল? আজকে ওই ছিল নাকি বেলার না ইনকোয়ারি বেলার ইনকোয়ারি কি হলো? আসেনি এখনো, 12টার টাইম দিয়েছে। আপনারা গ্রামবাসী হিসাবে কি চান? আমরা যাই, যার কাগজপত্র ঠিক রাখবে সে নেবে, নাই জমি যা, সেটাই চাচ্ছেন? হ্যাঁ, যেটা ভালো হবে সেটা। গ্রাম বাড়িটা কোথায় আপনাদের? বাড়িটা এখানে দুয়ারি। আর জমিটার এলাকার কোথায়? দুয়ারির মধ্যে। কাকে কাকে? আমি অভিযোগ ডিএমকে করছি, এসডিওকে করছি, বিডিওকে করছি। ডিএমকে এসডিওকে এদিকে সবাইকে অভিযোগ দেওয়া গেছে। আচ্ছা, অভিযোগ করেছেন? করে দিচ্ছি। করার পরে কোনো কি আশ্বাস দিয়েছে তারা? কোনো কিছু হচ্ছে না, কোনো সুরা হয়নি? কোনো সুরা হচ্ছে না। আজকে আসার কথা ছিল আজকে আসার কথা ছিল। ডিএলওকে দিয়েছেন? হ্যাঁ, ডিএলও। এবার আপনাদের কি অভিযোগ? আপনারা কি আমাদের চান? অভিযোগ কি, আমাদের জমি আমরা নিই। এটা কত সাল থেকে আপনারা এই জমিটা আপনাদের? এটা বাবার কাল থেকে, 1961। আচ্ছা, এখানে তো একটা মন্দিরে একটা অভিযোগ করা হ্যাঁ, হলো। বাবা একটা মন্দির করে দিয়েছে। আচ্ছা, কয় শতক জমি? ওটা হচ্ছে 6 শতক জমি, ওদের আলাদা রেকর্ড আছে। আচ্ছা, হ্যাঁ, আপনাদের জমি আপনারা চান, হ্যাঁ। সেটাই দাবি করছেন। আর যারা যে এই দুর্নীতি আপনাদের নামে জমিন মাফিয়া, মাফিয়া, হ্যাঁ, তো ওনারা এরা টাকা খেয়ে ওর জমিন ও কাটে দিচ্ছে, ওর জমিন ওই করে দিচ্ছে। অনেক কেস হয়েছে। কে করছে এটা? এই যে ফাইজুল, তারপরে রাজেশ, তার মধ্যে বিএলআরও এখানে, এর মধ্যে বিলারও আছে। বিএলআরও আপনার কাছে টাকা চেয়েছে। হ্যাঁ, টাকা 3 লাখ টাকা আছে। এটা অভিযোগ করেছেন ডিএম? হ্যাঁ, করে দিয়েছি, ডিএম টিম সবাইকে করছি। কিসের জন্য 3 লাখ টাকা চাইছে? ওই না যদি দিস তাহলে জমিটা রেকর্ডটা কেটে দেবো। আচ্ছা, সুরা পেয়েছেন কোনো? উনি এখনো সুরা পাইনি, এখনো জমিন কাটতে পারে। আপনি বিএলআরওর বিরুদ্ধে কি শাস্তি চাচ্ছেন? ওরা চাচ্ছে যে এইসব মানুষ থাকলে মানে অনেক জনকার বেকার লোক ক্ষতি করে দিবে। উনি তো সরকারি লোক, এটা তো সরকারি লোক হলো চাইতে পারে না। অনেক কেসের আলতাবুরো কেস হয়েছে, ওর জমিন ওর নামে করে দিছে। একটা হচ্ছে খোয়াজপুরে করছে, ওর জমিন একদম অবস্থা এখান থেকে ট্রান্সফার করে দেওয়া যায়। সেটাই চান? ওর শাস্তি না, গরিব লোক এইভাবে যদি টাকা 3 লাখ টাকা আমরা কোথায় পাবো? কোথায় পাবো? আমাদের কাছে 3 লাখ টাকা যাচ্ছে। 3 লাখ টাকা যদি দিই তা আমাদের রেকর্ড কেটে দেবে। আমরা কোথায় পাবো 3 লাখ টাকা? না 3 লাখ টাকা থাকবে না, ওখানে যাই দিয়ে আসবো। আজকে আসার কথা আসে। আপনার নাম? পিঙ্কি সাহা। কি অভিযোগ হয়েছে? আপনাদের কি সমস্যা? এটা আমার শ্বশুরমশাইয়ের জমি ছিল, এখন বর্তমানে আমাদের নামে হয়ে গেছে এরকম। কিন্তু যেগুলো মাফিয়া আছে ওনারা আমাদেরকে দিচ্ছে না জমি দখল করতে, ওনারা চাইছে ওনারাই দখল করে রাখতে। আপনারা কি বিএলআরও কি বলছে? বেলারোকে গিয়ে বলা হয়েছে, বেলারো বলছে যে আমাকে 3 লাখ টাকা দাও, তাহলে তোমাদের নামে জমি থাকবে, নইলে আমি অন্য লোকের নামে। কেন চাইছে টাকাটা? কি রেকর্ডটা কাটবে? 3 লাখ টাকা না দিলে আমাদের নামে রেকর্ড কেটে দিবে। অভিযোগ করেছেন? অভিযোগ করেছে। আপনারা অভিযোগ করেছেন হ্যাঁ, নাকি? করেছি। আপনারা কি শাস্তি চাচ্ছেন ওই বিএলআরও? ওই বেলারোকে প্রশাসনিক শাস্তি চাইছি আমরা, যেন বারবার এরকম? হ্যাঁ, বারবার এরকম আমাদের হ্যারাসমেন্ট না করে। নোটিশ কাকে করেছেন? নোটিশ করেছে ডিএম অফিসে, এসডিও অফিসে। তাদের প্রশাসনের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হলো? প্রশাসনে তো এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি আমাদেরকে বেলারও বলেছিলেন, টাইম দিয়েছিলেন, নোটিশ পাঠিয়েছিলেন, 12টার সময় আসবেন এখানে। আজকে? এখনো উনি আসেননি। আজকে? হ্যাঁ। আপনারা চান যে আমাদের জমি? আমরা চাই। আচ্ছা, হ্যাঁ, আপনাদের জমি আপনারা চান? আমরা চাই। সেটাই। কি অভিযোগ করছেন আপনারা? এটা আমাদের 1973 সালে বাবাকে জগবল সে আমরা রেস্কিউ করে দিছে। এখন ওরা বিরোধী পার্টি বলতেছে এটা বলে ওদের নামে আছে বলে, শিবের নামে আছে বলে। কোন এলাকায় এটা? এটা দুয়ারিন হচ্ছে শিবপাড়া। কয় বিঘা জমি? এটা হচ্ছে 1 একর 76 শতক। কি সমস্যাটা কি? সমস্যাটা কিছু না, বাবাকে রেজিস্ট্রি করছে আমাদের 9 ইঞ্চি, আমাদের জমিন আমাদের নামে রেকর্ড আছে। কয়েকজন মাফিয়া, জমিন মাফিয়া, ওরা আমাদের রেকর্ড কাটতে যাচ্ছে। বা ফাইজুল রহমান আর অনিল সিনহা, আর অনিল আমাদেরকে বারে বারে নোটিশ দিচ্ছে। নোটিশে কোনো ভুলভাল লিখে দিচ্ছে। এখন লিখতেছে নোটিশে আবার ঠিক মতন কেস নম্বর দেয় না, আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে বারে বারে।
একটা জায়গায় তিনটা জায়গায় 4টা নোটিশ দেওয়া যাচ্ছে। আর আজ বলতেছে যদি তুমি এতগুলো টাকা দাও তাহলে তোমার রেকর্ড থাকবে, না হলে রেকর্ড কাটিয়ে দেওয়া যাবে। আজকে কি হলো? কিছু বলছিল? বেলারও বলছিল। কত কি বলছিল? 3 লাখ বলছিল। 3 লাখ টাকা দিলে হ্যাঁ তোমার নামে থাকবে, হ্যাঁ আমাদের নামে থাকবে, না হলে বলে রেকর্ড কেটে। আচ্ছা, আজকে কি হলো? আজকে হ্যাঁ আমি সবাইকে আবার নোটিশ করছিল। আজকে বেলারও এখনো আসেনি, 12টার মধ্যে টাইম ছিল, এখনো আসেনি। নোটিশ কাকে কাকে করেছে? নোটিশ আমাদের 9 জনকে করছে। কল্যাণী শাহ, শাহ, বিনয় শাহ, রবীন্দ্রনাথ শাহ, অরুণ শাহ, প্রদীপ শাহ, প্রমথ শাহ, সুব্রত শাহ, আর প্রতিমা শাহ। এদেরকে কি নোটিশ করছে? এদেরকে আমাদেরকে সবাই মিলে নোটিশ করছে। আচ্ছা, বারে বারে অভিযোগ। এখানে বেলারও আসার কথা ছিল, এখনো আসেনি। 12টায় টাইম দিয়েছিল, এখন বাজে 1:30টা। আচ্ছা, তাই আপনারা কি করবেন এখন? আমাদের সম্পত্তি, আমাদের তো আমার বাবা আমাদেরকে দিয়ে গেছে, তা আমরা তো নেবো, আমাদের জমি তো আমরা নেবো, আমাদের কাগজপত্র সব কিছু আছে। এটা কোন মজাটা? এটা দোয়ারি মজা। হ্যাঁ, প্রদীপ শাহ আদার্স এটা কমপ্লেন করেছে ডিএম এর কাছে, এসডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ল্যান্ড ডিপার্টমেন্ট। বলছে যে সেখানে অভিযোগ করা হয়েছে যে আপনি প্রদীপ শাহ আদার্সের নামে যে জমি আছে সেই জমির রেকর্ড কেটে দেবেন, এই ধমকি দিয়ে 3 লক্ষ টাকা দাবি করছে। কি বলবেন? রেকর্ড কাটে দেবো এই কথা তো বলিনি। দ্বিতীয় কথা বলছে যে টাকার যে কথাটা বলছে সে কথাটা সম্বন্ধে আমার কিছুই জানা নেই, হয়তো কোনো কথাই বলে না, এগুলো সব তো ভিত্তিহীন। মানে টাকার সম্বন্ধে কোনো গল্পই হয়নি, কথা বলেইনি। আর ওই সময় তো এগুলো জিনিস হয় না, একটা জায়গারও কোনো কথা বলা না। আপনার নাকি আজকে ওখানে যাওয়ার কথা ছিল? না, আমার ওখানে যাওয়ার কথা ছিল না। 57 নাকি ভাড়া আছে, সেই দ্বারা আজকে ইনকোয়ারি যাওয়ার কথা, ইনকোয়ারিতে যাওয়ার কথা। তাহলে আড়াই সাহেবদের আসে নাকি নোটিশ করেছিল কি না? নোটিশ করেছিল, আড়াই সাহেবদের যাওয়ার নোটিশ করা 11টা থেকে 12টার মধ্যে। ঠিক আছে, আমি খোঁজ করে দেখবো যে আড়াই সাহেব নোটিশ করেছেন নাকি ওখানে ইনকোয়ারি যাওয়ার। না, নোটিশ তো আপনি নোটিশটা আপনার জানি, সেটা দেখে নেবো, কিন্তু যেগুলো কথা উঠছে সেগুলো কথা কোনো না। দুপক্ষ, এখানে দুটো পক্ষ আছে। একটা হচ্ছে আপনার ওই শিববাড়ি, যে শিব ঠাকুরের যে জমি নেন, তারা বলছে আজকে তারা এসেছিল, কিন্তু বিরোধী পক্ষ উপস্থিত হয়নি। তারা মানে প্রদীপ শাহরা বলছে যে আজকে সেখানে আপনার উপস্থিতি হওয়ার কথা, যে ধারা অনুযায়ী আপনি নোটিশ করেছেন 51 ধারাতে আন্ডার সেকশন, তাতে তো আপনাকে ইনকোয়ারি করার জন্য যা ধারা অনুযায়ী নোটিশ করেছি, মানে ইনকোয়ারি করতে যাবো। আমরা স্পটে গেছি। এখানে হিয়ারিং হওয়ার কথা আছে, যেখানে হিয়ারিং হবে, হিয়ারিং এর জন্য হিয়ারিং আলাদা জিনিস, কিন্তু আপনি যে ধারাতে নোটিশ করেছেন সেটা তো স্পটে যেতে হবে। নোটিশটা আপনি করেছেন, তার ভিত্তিতে আজকে ইনকোয়ারি করার কথা আপনার, সকাল 11টা থেকে নিয়ে দুপুর 12টার মধ্যে। 5G'র যুগে কুসংস্কারের জেরে খুন এবং খুনের পরিণতিতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর আদালত। শনিবার চোপড়া থানার গোলামীগঞ্জ গ্রামের বাসিন্দা মিনু তির্কিকে ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় 12 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত সঞ্জয় টিগ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও অতিরিক্ত 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এডিজে 2 কোর্টের বিচারক লীলাময় মণ্ডল বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সরোয়ার ইমাম চৌধুরী। এছাড়াও সরকারি আইনজীবী সরোয়ার ইমাম চৌধুরী আরও জানিয়েছেন গোলামীগঞ্জের মিনু তির্কি খুনের ঘটনায় 2017 সালের 14ই নভেম্বর প্রয়াত মিনু তির্কির ছেলে জিতেন টিগ্গা চোপড়া থানায় তার মায়ের খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চোপড়া থানার তদন্তকারী অফিসার সুব্রত সরকার অভিযুক্ত সঞ্জয় টিগ্গাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
পরবর্তীতে চোপড়া থানার তদন্তকারী অফিসার অনুপ ঘোষ খুনের মামলায় কোর্টে চার্জশিট প্রদান করেন। 2017 সাল থেকে চলা মামলায় এদিন মামলার রায় ঘোষণা পর্যন্ত অভিযুক্ত সঞ্জয় টিগ্গা জেলেই ছিলেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, ঘটনার সময়কালে চোপড়া থানার গোলামীগঞ্জ গ্রামে বাসিন্দাদের সাথে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছিল। এই সমস্ত দুর্ঘটনা মিনতি রকির জন্যই ঘটছিল বলে অভিযুক্ত সঞ্জয় টিগ্গার ধারণা হয়েছিল। প্রতিকারে মিনতি রকির কাছে বলি দেওয়ার জন্য একটি ছাগল চেয়েছিল অভিযুক্ত সঞ্জয় টিগ্গা। না দেওয়ার আক্রোশেই বাড়ি থেকে বাজার যাবার সময় মিনু তির্কিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। এদিনের আদালতের রায়ে খুশির পাশাপাশি প্রয়াত মিনতি রকির আত্মার শান্তি পাবে বলে দাবি পরিবারের। দাদা, আজকে কি হয়েছে বিষয় ঘটনাটা যদি একটু বলতেন। আজকে সঞ্জয় টিগ্গা নামে একজন আসামি, ওনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট হলো। ঘটনাটা ছিল মিনু তির্কি নামে একটি মহিলা 13/11/2017 তারিখে গোলামীগঞ্জ নামে একটি গ্রাম, যেটা চোপড়া থানার আন্ডারে পড়ে, বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিল। তখন এই যে আসামি আছে সঞ্জয় টিগ্গা, ওনাকে কলম ছুরি দিয়ে প্রাণে হত্যা করে। কি দিয়ে? কলম ছুরি, মানে দা দিয়ে। তারপরে চোপড়া থানায় এটা নিয়ে একটা কেস হয় 14/11/2017 তারিখে। আর তখনই এই সঞ্জয় টিগ্গা আছে, তাকে অ্যারেস্ট করা হয়। তখন থেকে নিয়ে এখন অবধি জেলে আছে, কাস্টডি ট্রায়াল চলছিল। এই কেসটাতে যিনি আয়ো ছিলেন সুব্রত সরকার, প্রথম আয়ো, উনি কিছু সাক্ষীর 161 স্টেটমেন্ট নিয়েছিলেন। পরবর্তীতে অনুপ ঘোষ, উনি কয়েকটা সাক্ষীর 161 করেছেন, মেডিকেল কালেক্ট করেছেন। পরবর্তীতে উনি সিএস সাবমিট করেছে। ওনারা খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করেছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যারা ছিলেন। তারপর এটা যখন ট্রায়াল স্টার্ট হয়, ট্রায়াল স্টেজে আসে এই কেসটা মুক্তার আহমেদ সাহেব, আমাদের যে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আছে, উনি আমাকে এঙ্গেজমেন্ট দেয়। এঙ্গেজমেন্ট পাওয়ার পর এটা আমি এডি যে সেকেন্ড কোর্টে এটা ট্রায়াল স্টার্ট হয়। আর ওই প্রথম ট্রায়াল স্টার্ট হয় আমাদের যে এডি যে সেকেন্ড সাহেব ছিলেন তখন, শেখ কামালউদ্দিন সাহেব, ওনার ওখানটায় হয়। পরবর্তীতে আমাদের আরও সাক্ষী হয় লীলাময় মণ্ডল। তারপর আজকে লীলাময় মণ্ডল সাহেব ওটার জাজমেন্ট দিলেন। ওটা জাজমেন্টে লাইফ ইমপ্রিজনমেন্ট হলো এবং 10,000 টাকা পেনাল্টি হলো। ইন ডিফল্ট অফ পেমেন্টটা যদি না করে 10,000 টাকা 6 মান্থ আরও এক্সটেন্ড হলো। এটাতে টোটাল 12খানা সাক্ষী হয়েছিল। কোন কোর্টে আজকে এটা হয়েছে? এটা এটি যে সেকেন্ড কোর্টে। মানে ধারা মানে কি সাজা? 302 এর মামলা ছিল এটা, 302 এর মামলা ছিল। বলছি যে কি সাজা দিলেন? এটা লাইফ ইমপ্রিজনমেন্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট হলো, 10,000 টাকা ফাইন, 10,000 টাকা পেমেন্ট না দিতে পারলে 6 মাস আরও এক্সটেন্ড অ্যাড হবে। এখন লাইফ মানে কত বছরের জন্য উনি জেল থাকতে পারবেন? লাইফ মানে টিল ডেথ, ঠিক আছে। কিন্তু এই যে 10,000 টাকাটা আছে ফাইনটা, এইটা হচ্ছে কি 14 বছর অবধি ওটা জেলের কন্ডাক্টটা দেখে, হ্যাঁ, ওর যদি কনভিকশন কোনো মামলা ছিল। বলছি যে কি সাজা দিলেন? এটা লাইফ ইমপ্রিজনমেন্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট হলো, 10,000 টাকা ফাইন, 10,000 টাকা পেমেন্ট না দিতে পারলে 6 মাস আরও এক্সটেন্ড অ্যাড হবে। এখন লাইফ মানে কত বছরের জন্য উনি জেল থাকতে পারবেন? লাইফ মানে টিল ডেথ, ঠিক আছে। কিন্তু এই যে 10,000 টাকাটা আছে ফাইনটা, এইটা হচ্ছে কি 14 বছর অবধি ওটা জেলের কন্ডাক্টটা দেখে, হ্যাঁ, ওর যদি কনভিকশন কোনো মতো কম করা হয়, কন্ডাক্ট, ওটা জেল কন্ডাক্টের উপরে, হ্যাঁ, তাহলে ওই 10,000 টাকা ওকে ফাইন দিতে হবে। ওইটা যদি না দিতে পারে তাহলে 6 মান্থ আরও এক্সটেন্ড হবে। বলছি দাদা, এই কেসে মানে বাদী পক্ষ বা বিবাদী পক্ষের মোট কতজন কি সাক্ষী টাক্ষী নেওয়া হয়েছিল? টোটাল 12 জন সাক্ষী হয়েছে। তার মধ্যে 3 জন পুলিশ পার্সন ছিলেন, একজন ডক্টরবাবু ছিলেন, বাকি যে আছে বাড়ির লোকজন এবং আদার্স উইটনেসরা ছিলেন। টোটাল 12 জন ছিলেন। কেন মারলো এটা জানা গেছে? ছিল এটা আমাদের একটা মানে অর্থোডক্স টাইপের একটা থিঙ্কিং ছিল। অর্থোডক্স মিনস হচ্ছে কি বলবো এটাকে,
ওনার ধারণা ছিল যে ওই যে গ্রামে যা ঘটনা ঘটছে মানে দুর্ঘটনা ঘটছে তো এই মহিলার কারণে ঘটছে, ঠিক আছে। তাছাড়া ওনার কাছে একটা মানে বলির জন্য একটা ছাগল চাইছিল, না দিতে পারে। মেনলি আর কি কুসংস্কারের একটা ইসেতে বসে হয়ে এই কাজগুলো। কি কারণ যদি একটু বলতেন পরিষ্কার করে। মানে ওনার বক্তব্য ছিল, উনি যে সঞ্জয় টিগ্গা আছে আসামি, ওনার বক্তব্য ওনার ধারণা ছিল এটা যে ওদের গ্রামে যে ঘটনাগুলো ঘটতেছে এই মহিলার জন্য, মিনু তির্কির জন্য। মানে ইভেন ওর কাছে তারপর ওর কাছে একটা ছাগল বলির জন্য চাইছিল, ঠিক আছে, তো দেয়নি, ওইটার আক্রোশ। আপনার নাম এবং আপনার পদ যদি বলতেন। আমার নাম হচ্ছে সরওয়ার ইমাম চৌধুরী, আমি এখানটায় পিপি হিসাবে আছি, সিনিয়র পিপি। সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ডুবন্ত পর্যটককে উদ্ধার। দীঘার সমুদ্রী তীরে টানটান দৃশ্য উপভোগ করলেন উপস্থিত সকলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীঘায় সমুদ্র স্নানে নেমে ঢেউয়ের জলে তলিয়ে যাচ্ছিল এক পর্যটক। অতি তৎপরতায় প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে সেই ডুবন্ত পর্যটককে উদ্ধার করেন নলিয়ারা। ওল্ড দীঘার 1 নম্বর ঘাটে স্নান করতে নেমেই তলিয়ে যাচ্ছিলেন বছর 21-এর এক যুবক, যা দেখে চিৎকার শুরু করে দেয় সি বিচে থাকা অন্যান্য পর্যটকরা। তখনই ছুটে আসে দীঘা থানা এবং দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ কর্মীরা। নিজেদের জীবন বাজি রেখে বিপর্যয় মোকাবিলা দপ্তর, সিভিল ডিফেন্স এবং নলিয়ারা ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে প্রায় আধ ঘন্টার চেষ্টায় সমুদ্র থেকে উদ্ধার করেন। সমুদ্র থেকে উদ্ধারের পর দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম রোহান মোল্লা, বয়স 21 বছর, বাড়ি 24 পরগনার হাবড়া থানার কালিনা গ্রামে। পুলিশ কর্মীরা উদ্ধার করে তাকে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয়। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রচুর সংখ্যক পর্যটক সমুদ্র স্নান করছিলেন। তাদের চিৎকারেই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে চলে আসে। ফোন করে এখন তো কিছু করবো না, তখন আমি কন্টিনিউ চিলিয়ে যাচ্ছি, গাড়িতে আমি ফোন করে আর তারপর তখন বোর্ডের যদি ব্যবস্থা করা ঠিক বোর্ডে